ঋতু পরিবর্তনের মতোই আমাদের জীবনেও নানান পরিবর্তন আসে। আমরা কি সত্যি তৈরি সেই পরিবর্তনগুলোর সঙ্গে মোকাবিলা করতে? আসলে দর্শক বন্ধুরা, আমরা বারবার করে বলতে চাই আপনাদের এই কথাই, যে এই পরিবর্তনের সঙ্গে আমরা যেন কখনো ভেঙে না পড়ি। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে যেন না করি ভয়। কবি আমাদের এই বাণী শিখিয়েছিলেন, আর এই বাণী আমরা বারবার বলতে আপনাদের কাছে চলে আসি। নমস্কার দর্শক বন্ধুরা, আমি পারমিতা নিউজ লাইভ বাংলা নিবেদিত জীবন যোদ্ধার আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে প্রতি পর্বে আমাদের একজন বিশেষ অতিথি থাকেন। আজকেও আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষ অতিথি। আজকে আমরা তুলে ধরব তার জীবনের কাহিনী, তার জীবনের সত্য। আমাদের সঙ্গে আজকে রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী টুকটুক ভট্টাচার্য। কিন্তু আজকে তিনি এক ভিন্ন পরিচয়ে আমাদের এখানে উপস্থিত। আজ তিনি একজন জীবন যোদ্ধা। আসুন আলাপ করে নিচ্ছি আমাদের আজকের অতিথির সঙ্গে। নমস্কার টুকটুক দি। নমস্কার পারমিতা, কেমন আছো? খুব ভালো লাগছে তোমাকে কাছে পেয়ে। থ্যাংক ইউ। তোমাকেও, মানে তোমার সাথে অনেক শো করেছি এর আগেও, তবে আমার আজকের এই নিউজ লাইভ বাংলার জীবন যোদ্ধাতে এসে অন্যরকম একটা অনুভূতি লাগছে। হ্যাঁ, আজকে এখানে কি সুন্দর লেখা রয়েছে, হয় জিতবো নয় শিখবো। এই কথাটা ভীষণ, এটা আমাদের মূল মন্ত্র। হ্যাঁ, তো এই অনুভূতিটা তো একটু অন্যরকম। আজকে তুমি এখানে সঙ্গীত শিল্পী হিসেবে নয়, একজন যোদ্ধা হিসেবে। একটু শুনতে চাইবো সেই অনুভূতিটা। যোদ্ধা হিসাবে বলতে গেলে আমি তো ছোটবেলা থেকেই গান বাজনার সাথে জড়িত আছি, এখনো আছি। তো ছোটবেলায় যখন আমার বাবার কাছে গান বাজনা শেখা শুরু করেছি। সঙ্গীতে হাতে খড়ি তোমার বাবার কাছে শুরু। তো যতদিন, এটা তো মানে বাবা মা যতক্ষণ পাশে থাকেন ততক্ষণ তো নিজের লড়াইটা করছি ঠিকই, কিন্তু উপলব্ধি করতে পারছি না, যেহেতু বাবা মা পাশে রয়ে গেছেন, সেই আশ্রয় রয়ে গেছে। হ্যাঁ, হয়তো আমি কিছু বলার আগে, চাওয়ার আগেই হয়তো সেই জিনিসগুলো পেয়ে যাচ্ছি বা হয়ে যাচ্ছে জিনিসগুলো। তো সেরকমই আস্তে আস্তে সঙ্গীত নিয়ে শুরু করলাম, গান বাজনা। আর গানটা আমার কাছে ফিনান্সিয়াল দিক তো আছেই, কিন্তু গানটা বড্ড ভালোবাসার জিনিস, ভীষণ ভালোবাসি। তো ভালোবেসে গানটাকে করা, সেটা আমার কাছে মানে ভীষণ বড় একটা আশ্রয়। অনেক সময় মন খারাপ থাকলেও আমরা গান করি। অবশ্যই শিল্প একটা অন্যরকম ভাবে ধরা দেয় তখন, যেন সবকিছুর উপরে একটা প্রশান্তির প্রলেপ সঙ্গীত দিতে পারে। সেটাই। তো এই যে টুকটুক দিদি, একটু জানতে চাইবো তোমার এই যে ছেলেবেলার থেকে যদি আমরা যাই, তো সেখানে তোমার কি স্পেসিফিক কোনো লড়াই ছিল? লড়াই বলতে সেরকম মানে লড়াই ঠিক বলবো না, খুশির জায়গা করে নিয়েছি নিজেকে কিছুটা, সেটা বলতে পারো তুমি। ধরো আমাদের তো মধ্যবিত্ত পরিবারের, তো বাবা আমার রেলে কাজ করতেন, চিফ ড্রাফটসম্যান ছিলেন, নিখিল চন্দ্র সরকার বাবার নাম। তো তখনকার দিনে তো বাবাদেরও ফ্যামিলি বড় ছিল, সেরমভাবে সবসময় আমার ফ্যামিলিও দেখতে হতো। তো ছোট ছোট জিনিস, কিছু জিনিস, ছোট জিনিস হয়তো ভাবছি যে বাবার কাছে শিখছি, বাবাকে একটু খুশি করতে পারলে আমার একটু ভালো লাগবে। তো সেই সময় আমি ক্লাস 10-এর পরেই টিউশন করা শুরু করি। সেটা কি গানের ছিল? গানের টিউশন। ক্লাস 10 থেকেই তুমি? তাহলে তোমার সঙ্গীত চর্চার মানে অনেকদিন আগে থেকেই শুরু হয়েছে। অনেকদিন আগে থেকে, ছোটবেলাতে, মানে কবে শুরু হয়েছে আমি বলতে পারবো না। বাবা বলতেন যে ছোটবেলায় কোলে নিয়ে কাঁধে মাথা রেখে গুনগুন করে গান গাইতেন বাবা। সেই সুরে কবে যে শুরু হয়ে গেছে আমি নিজেও বলতে পারবো না। তো তখন আমার অনুভূতি ছিল বাবাকে একটু খুশি করব। বাবা তো এত করছে, এত দিচ্ছে, কিছু বলার আগেই কিছু চলে আসে, সংসারে কোনোভাবে তুমিও যদি একটু কিছু কন্ট্রিবিউট করতে পারে, তখন কি করব। আগে তো আমাদের হয়তো টিউব লাইট টাইট ছিল না তখন, মানে তখন আমাদের 82-80 কথা বলছি, 86-এর কথা বলছি, লাল লাল বাল্ব ছিল, হলুদ আলোগুলো ছিল। তো আমাদের পাশে একজন থাকতেন, কাকু বলে ইলেকট্রিশিয়ান ছিলেন।
তো কাকুকে বললাম যে কাকু আমি আজকে ঘরে টিউবলাইট লাগাবো। মানে এই বাহ। কথাগুলো যখন এখন মনে করি না, তখন তো বুঝিনি ওই যে ছোট্ট টুকুর মধ্যে ছোট্ট আনন্দ যে আনন্দটা কাউকে দিতে পারা। বাহ। তো তখন বলছে যে বাবা তখন অফিসে গেছে, তো অফিসে আর আমি তুমি তো সেই টিউশনের সঞ্চয় থেকে সেই টিউবলাইটটা টিউবলাইট লাগিয়েছি। কত ভালো লাগার জায়গা। বাবা অফিস থেকে আসার পরে বাবাকে যখন ঘরে ঢুকলেন চোখ ধরে আমি ঘরে নিলাম, বাবা তখন ঝরঝর করে কেঁদে দিয়েছে। তো এটাই আর কি, যে সত্যি ভালো লাগে আর কি, কাউকে খুশি দিতে পারলে নিজেরও খুশি, তার জন্য যদি খানিকটা কষ্ট করতে হয় সেই কষ্টটা মানে তখন তো আর ওই গায়ে সেই লাগে কষ্টটা না। কিন্তু অন্যরকম কষ্ট, একটা আনন্দ পেয়েছি সেই কষ্টের মাধ্যমে, সেই কষ্টটা গায়ে লাগেনি আর কি। একদম তাই, সত্যি মানে আমিও একটু ইমোশনাল হয়ে গেলাম যে এই যে বাবাকে একটু খুশি করার জন্য সেই টিউশনের পয়সা জমিয়ে বাড়ির জন্য একটা টিউবলাইট, আজকের দিনে হয়তো মানে কিছুই না, কিন্তু তখনকার দিনের কথা, সেই নিজের সঞ্চয় থেকে বাড়িতে কিছু কন্ট্রিবিউট এখনো মনে হয়, সেই যখন মানে এই কথাগুলো মনে হয়, বাবার মুখটা যখন মনে পড়ে, তখন মানে কিছুই করতে পারিনি, পরে তো আছেই, তখন মনে হয় যে আরো যদি কিছু করতে পারতাম, আরো যদি কিছু করতে পারতাম। সত্যি তাই। আমরা আবার ফিরবো তোমার এই কাহিনীতে, এই ধরেই ফিরবো। তারপরে তোমার সঙ্গীতের যাত্রাপথ তো অবিচল রইল, তুমি সঙ্গীতকে সঙ্গে নিয়ে চলছো, তোমার বিবাহিত জীবনে তুমি প্রবেশ করেছো, কিন্তু তারপরে একটা ভীষণ বিপর্যয় তোমার জীবনে নেমে আসে। সেই বিপর্যয়টা যখন নেমে আসে তোমাকে অনেক লড়াই করতে হয়েছে, সেই লড়াইটা আজকে আমরা দর্শক বন্ধুদের জানাতে চাইবো, একটু যদি বলো আমাদের। সেটা তো অবশ্যই, মানে আমার বিপর্যয় 2009-এ 16 এপ্রিল আমার হাজব্যান্ড এক্সপায়ার করে আর কি। তো এক্সপায়ার মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল আর কি, রোড অ্যাক্সিডেন্ট ছিল। তো তার আগে একটুখানি বলে নেই, গানের যেটা যুদ্ধ করে করে উঠে এসেছি। তো আমি যখন আস্তে আস্তে গানটাকে নিয়ে এগিয়ে চলছি, তখন আস্তে আস্তে পরীক্ষা দেওয়া, নিজেরকে রেওয়াজ করা, নিজেরকে ঠিকমতো সে করা। তারপরে তোমার এক সময় আমি কলকাতায় শিপ্রা বসু গুরুমা ওনার কাছে, দিদিভাই ওনার কাছে গান শিখেছি। তো সেখানে আমার মনে আছে রেডিওতে তো পরীক্ষা দিতে হয়, অডিশন দিতে হয়, অডিশনে তো তখন জেনারেল অডিশন দেওয়া হয়েছে, জেনারেল অডিশন দিয়েছি। তো সেটা কেন বলছি, এখান থেকে যেতাম আমি শিখতে, সেটাও আমি আমার নিজের পয়সার থেকেই করেছি, মানে আমি সঙ্গীতটাকে প্রতিষ্ঠা করতে গিয়েও লড়াই করতে হয়েছে। সেটাকেও আমি নিজের টিউশন থেকে। তখন কি তুমি মানে বিবাহিত জীবন চলছে? তখন চলছে, তবে কি আমি মানে আমি ভেবেছি আমারটা আমি করব, নিজেরটা নিজে করব, আমি আমারটা করব আর কি, সেইভাবেই চলছে। তখন তো হাজবেন্ড ছিল, তো অন্য কিছু করছেই, আমারটা আমি করব সেভাবেই। তো যাই হোক, তো অডিশন তো দেওয়া হলো, তো সেখানে একটা বড় প্রাপ্তি হয়ে গেল আমার। যখন রেজাল্ট এলো, একবারে বিহাই গ্রেড রেজাল্ট চলে আসলো। তো বিহাই গ্রেড তো জেনারেল অডিশনে কি হয়, 5 বছর পরে গিয়ে আবার দিতে হয়, তারপরে গিয়ে আসে। তো সেইখানে মানে আমার একটা মানে খুব মানে বড় প্রাপ্তি, সেটা আশীর্বাদ, ঠাকুরের আশীর্বাদ, দিদিভাইয়ের আশীর্বাদ, সেটা একটা গেল। আর তখনকার দিনে চট করে মানে এত সুবিধে তো ছিল না যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গিয়ে তুমি গান শিখবে, তারপরে আবার এসে সারাদিন বসে থাকতাম দিদিভাইয়ের ওখানে, সারাটা দিন বসে থাকতাম ওখানে। আমরা তোমার এই জার্নির আরো অনেকটা শুনবো, কিন্তু এই মুহূর্তে আমাদের নিয়ে নিতে হবে একটা ছোট্ট বিরতি। দর্শক বন্ধুরা কোথাও চলে যাবেন না, আমরা ফিরে আসছি, আবার শুনবো আমরা দিদির কথা, সঙ্গে থাকবেন।
দর্শক বন্ধুরা, আমরা ফিরে এলাম আবারও বিরতির পরে। আমাদের সঙ্গে আজকে রয়েছেন শ্রীমতী টুকটুক ভট্টাচার্য। চলে যাচ্ছি আবার দিদির কাছে। দিদি, আমরা শুনছিলাম তোমার সঙ্গীত জীবনের যুদ্ধ, সেটা নিয়ে আরেকটু জানতে চাইব। সঙ্গীত জীবনের যুদ্ধ বলতে, আমি যখন বিশারদ পাশ করে এলাম, তখন আমার বাবা তুলে দিলেন আমাকে আমার স্যার পণ্ডিত শিবেন ব্যানার্জি স্যার, ওনার হাতে তুলে দিলেন। পণ্ডিত শিবেন ব্যানার্জি উনি আমার গুরু। ওনার কাছে বহু বছর ছোটোর থেকে, মানে গান আগেও আমি বিশারদ পাশ করেছি ঠিকই, কিন্তু গানটাকে বুঝতে শিখলাম ওনার কাছে যাওয়ার পরে, সেই গুরুর সান্নিধ্যে। সেই গুরুর সান্নিধ্যে। তো একদম মানে হাতে খড়ি দিয়ে কিভাবে কিভাবে করতে হয়, কিভাবে চলতে হয়, কিভাবে কিসে এগোতে লাগবে সেইভাবে। তো ওনার কাছে বহু বছর তালিম নিয়েছি। তখন তখন না ওনার কাছে শিখতে মানে কিছুই জানি না, কিছুই মানে মানে সমুদ্র, তো গান তো মানে আরো একটা কথা টুকটুক দিদি, যে শাস্ত্রীয় সঙ্গীতের যুদ্ধটা কিন্তু একটা অন্যরকম যুদ্ধ। হ্যাঁ, সেই তুমি সেই যুদ্ধটা করেছো। শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে সাধারণত অনেকে মানে এগোয় না, সাহস পায় না, বা সেটাতে ধরো বাজার দর যদি আমরা বলি, মানে ওই ক্লাস মাসের একটা ব্যাপার চলে আসে না। তো মাস পিপল কিন্তু শাস্ত্রীয় সঙ্গীত হয়তো শুনতে চাইছেন না, তারা শুনতে চাইছেন অন্য রকমের কিছু সঙ্গীত, কন্টেম্পোরারি সঙ্গীত। কিন্তু তুমি শাস্ত্রীয় সঙ্গীতটা নিয়ে মানে এগিয়েছো। সেটাই বলছি। ধরো আমাদের প্রথম যদি একটা ইমন রাগ দিয়ে শুরু হয়েছে, সেটা হয়তো 3-4 বছর ইমন রাগই চলেছে। এখন তো 3-4 ধৈর্যটাই পাওয়া যায় না। তখন আমাদের একবারও মনে হয়নি যে আমরা 3 বছর 4 বছর ধরে ওই রাগই শিখছি। তো এরকম ভাবে আস্তে আস্তে একটু একটু করে এগিয়ে, তারপরে এক সময় স্যার বললেন যে মিউজটা করো, কমপ্লিট করতে হবে। আমি বললাম যে স্যার আমি করব না, না করতে করতে হবে, করো। তো যাই হোক, ওনার সান্নিধ্যে, ওনার তালিমে আমার তখন একটাই মনে হয়েছিল যে এইভাবে স্যার শেখাচ্ছেন, আমি ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করেছিলাম যে স্যারের সম্মান যেন রাখতে পারি, আর কিছু চাইনি। ঠিক। তো সেটা মন থেকে চেয়েছিলাম যে এইভাবে শেখাচ্ছেন স্যার। এবং তুমি যখন গান করছো বা শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে এগোচ্ছ, মানে তোমার পরিবার থেকে কি কোনো বাধা বা সেরকম কিছু এসছিল কখনো? তখন তো তোমার পরিবার থেকে বাধা বলতে, মেয়ে ছোট ছিল, হাজবেন্ড ছিল। তো হাজবেন্ড আমার খুব সাপোর্টিভ। আচ্ছা, হাজবেন্ড ভীষণ সাপোর্টিভ ছিল। হাজবেন্ডের দিক থেকে কোনো রকম মানে বাধা আসেনি কোনোদিনও। আদারওয়াইজ অন্য দিক থেকে একটুখানি বাধা বিপত্তি ছিল, মানে যেমন টিউশন না করা, ঘরে বসে টিউশন করো, বাইরে গানে ক্লাস করবে, এরম ধরনের টুকটাক। কিন্তু আমি ওটাকে খুব একটা নেইনি, কারণ আমি কি কারণে যাচ্ছি সেটা আমি জানি। আমি কি কারণে যাচ্ছি সেটা আমি জানি। সেটার জন্য কেন তুমি জবাবদিহি করতে যাব? তো সেখানে আমার হাজবেন্ডের সাপোর্ট ছিল, সেই জন্য আমাকে ওই দিকটা অতটা ভাবতে হয়নি। তো তোমার জীবন একটা ছন্দে চলছিল, তুমি মোটামুটি ভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছো সঙ্গীত জগতে, তোমার গানের যাত্রাটা সুগম ছিল। কিন্তু আকস্মিক সেই দুর্ঘটনা, তখন তোমার ওই এমিউজে আমি তখন স্যারের যেটা প্রাপ্তি হলো, স্যারের কাছে গিয়ে এমিউজে ইন্ডিয়াতে ফার্স্ট হলাম। মানে সেটা না, আমার খুশির থেকে আমার মনে হয়েছে যে স্যার যে এতদিন স্যারের কাছে যে আমি শিখেছি, সেটা যে স্যারকে আমি মনে হয় অর্পণ করেছি, মানে করতে খুশিটা দিতে পেরেছি, সেটা আমার কাছে মানে ঈশ্বরের আমি মানে বলে না, সেটা তো একটা আনন্দের মুহূর্ত। স্যার যে শিখিয়েছেন সেটার। তারপরে তো তুমি যেটা বলছো যে আকস্মিক যেটা আসলো আমার জীবনে, সেটা এসছে তোমার 2009-এ। সেই সময় মার্চ মাসে আমার মেয়ের গল ব্লাডার স্টোন ধরা পড়লো। আমার মেয়ে তখন ছোট ছিল। তখন ওকে নিয়ে যাওয়া হলো কলকাতায় ট্রিটমেন্টের জন্য, ওখানে অপারেশন হলো আর কি। তো তখন ও বলেছিল যে এখানেই করো। তো আমি ভেবেছিলাম যে ওখানে আছে সব ফ্যামিলি, তো ওখানে হয়েছে অপারেশন ঠিকই, কিন্তু সেরমভাবে ওখানেও গিয়ে একটু অন্যরকম পজিশনেই পড়েছিলাম আর কি। যাই হোক, চলে গেছি। কলকাতায় হয়েছিল, হ্যাঁ, অপারেশনটা। যাই হোক, চলে গেছি।
ওখানেই করেছি, করে এসছি। আসার পরে তখন আমার বাবা মার কাছে আমি এসে তখন ডাক্তার বলে দিয়েছেন তুমি আপনাদের তো ফ্ল্যাটে 3 তলায় উঠতে হয়, তো সিঁড়ি যেন না বা, কারণ লিফট যদি না চলে সিঁড়ি বেয়ে ওঠানামাটা করাটা তখন বারণ ছিল আর কি। তো আমরা তখন আমি আর মেয়ের আমার তখন বয়স কত? ও ক্লাস 7-এ পড়ে। ক্লাস 7? 7-এ পড়ে। খুবই ছোট তখন। হ্যাঁ, তারপরে তো আমি ওখানে থাকতাম, ওর বাবা ফ্ল্যাটে ছিল। তো যাই হোক বিকেলে আসতো, আমরা ঘোরাফেরা করতাম। তো এরকম একদিন ও মিটিং থেকে ফিরছে, তো মিটিংয়ে একটু রাত্র হয়ে গেছিলো, 11টা 11:30টার দিকে। আমরা শুয়ে পড়েছি, মায়ের ঘরেই ছিলাম। হঠাৎ করে 12টার দিকে ফোন এলো যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। তো অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি তো দৌড়ে তখন গেলাম আমাদের ওখানে সঞ্জীবনীতে গেলাম। সঞ্জীবনীতে গিয়ে তখন ওরা ওখানে বললো যে এখানে এটা এসে করতে পারবো না, তোমরা জিএনআরসিতে নিয়ে যাও। তো ক্রিটিক্যাল ছিলেন তখন? হ্যাঁ, ক্রিটিক্যাল। না আমি তো তখন বুঝতে পারিনি, আমি ভেবেছি ঘুমিয়ে আছে, আর কোথাও কিছু নেই, মাথা ফাটা, হাত ভাঙা, চিহ্ন নেই, না কোনো চিহ্ন নেই, কিচ্ছু নেই, কোথাও কোনো কিছু নেই। ওনার মানে জ্ঞান ছিল? না না, জ্ঞান ছিল না তখন, মানে সেন্সলেস হয়ে গেছিল আর কি। তো তারপরে তো জিএনআরসিতে রাতারাতি নিয়ে গেলাম। পরের দিন সকালবেলা ডাক্তার এলেন, ডাক্তার এসে দেখা সাক্ষাৎ করে বললেন ঠিক আছে। তো আমিও তো সাথে সাথে পাশে ছিলাম, আমার সাথে কথাও বলল, যে আমাকে বললো বালিশটা আমার কাছে এনে দাও, কোল বালিশটা, লাইটটা জ্বলছে, লাইটটা চোখে লাগছে। তো আমি তো বুঝতে পারছি, তো কথাবার্তা বলছে, মানে তখন তো জ্ঞান পুরোই আছে, তার মানে লাইট জ্বলছে, বালিশটা এনে দাও, সবই বুঝতে পারছে। তারপরে 2 দিন 3 দিন গেল এরকম ভাবে ছিল। হঠাৎ করে একদিন দুপুরবেলা দেখি নার্সরা তখন তখন একটা কথা বলি, তখন সবাই তো দেখা সাক্ষাৎ করতে আসলো যে এতদিন ধরে পেশেন্টটা পড়ে রয়েছে, কি ব্যাপার, কি হচ্ছে। দেবজিৎ যখন এলো দিকে দিকে, তারপরে আমাদের দিদিভাই, সবাই আমার বন্ধু বান্ধব যে আছে, মানে ওরা মানে সেই সময়টা মানে আমার পাশে, মানে ওরা 24 ঘন্টার মতন রয়েছে আর কি, বন্ধু বান্ধবরা। যাই হোক, তারপরে দেখি চোখটা না এরকম পড়ে গেছে চোখটা। তো আমি চোখটা পড়ে গেছে দেখে বুঝে আমি তো ভাবলাম যে এটা কী হলো। তারপরে আবার নিয়ে গেল ডাক্তার ভিতরে, ওটিতে নিয়ে গিয়ে সে করলো, করার পরে আবার যখন ফিরে আসলো, আসার পরে তখন বললো যে আর নেই। তো সেই সময়টা মানে আমি ভাবতেই পারিনি যে কথা বললো, সবকিছু হলো। তুমি তো ভাবছিলে যে সুস্থতার পথে উনি এগিয়ে যাচ্ছেন, কিন্তু সেখানে আবারও একটা ধাক্কা। আমি মানে মাথাতেই আসেনি যে চলে যাবে, খানিকটা পুরোপুরি সুস্থ নয়। হ্যাঁ, আসবে। তারপরে শুনবো তোমার কথা, কিন্তু এই মুহূর্তে আবার একটা বিরতি নিতে হবে, যে এই শোক কাটিয়ে তোমাকে যে যে প্রতিবন্ধকতার মোকাবিলা করতে হয়েছে, বিরতির থেকে ফিরে এসে আমরা সেটাই শুনবো। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমাদের নিতে হচ্ছে একটা ছোট্ট বিরতি, আমরা ফিরে আসছি এক্ষুনি। দর্শক বন্ধুরা, আমরা ফিরে এলাম আবারও বিরতির পরে। সরাসরি আবারও চলে যাচ্ছি টুকটুক দিদির কাছে। দিদি, কি করে কথা বলতে বলতে আমাদের ঘড়ির সময় চক্র ঘুরতে থাকে, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা জানতে চাইবো, এই যে আকস্মিক একটা দুর্ঘটনা, একটা বিপর্যয় নিয়ে এলো তোমার জীবনে, তারপর একটা চরম আর্থিক অনটন তুমি মুখোমুখি হয়েছো, কি করে সেই আর্থিক অনটনের তুমি মোকাবিলা করলে? সেখানে সঙ্গীতের ভূমিকা কি? সেখানে সঙ্গীতের ভূমিকা, তখন তো আমার কিছুই ছিল না সেই সময়ে। আমি টিউশন করতাম, সেই টিউশনের
কারণ আমার মেয়ে ছোট, ওকে তো পড়াতে হবে, স্কুলে ইসে করতে হবে, পাঠাতে হবে। তখন আমার সঙ্গীতের উপার্জন দিয়েই যা সঞ্চয় সেখানে সেইটুকু দিয়েই সংসার চলতো, প্লাস বাবার পেনশন কিছু ছিল, সব মিলিয়ে। তখন আরও হেল্প পেয়েছি বন্ধু বান্ধব, সোনাম, আমার মেয়ের যে মাস্টাররা ছিলেন তখন কেউ হয়তো ফিস নেননি বা কেউ হয়তো কম নিয়েছেন, তো সেইভাবে আমি ওনাদের থেকে সাহায্য পেয়ে মেয়ে আরও হলো এমনকি আমার যখন টিউশন করতাম গানের ছাত্রছাত্রী আসতো, সেই ছাত্রীর ইউনিফর্ম পরে আমার মেয়ে স্কুলেও গেছে, সেখানে কোনো লজ্জার আমি পাইনি। যে ওরা দেখেছে আমাকে, যে বুঝেছে যে ওরা যখন এগিয়ে এসছে তখন আমার আসলে এটাই বোধহয় আমাদের মানে এই যে শিখতে পারলাম আমরা যে জীবন যেভাবে আসবে তাকে সেইভাবে গ্রহণ করা উচিত, কারণ আমাদের কাছে তো অন্য অপশন নেই, আমাদের ভালো থাকার পথটা তো বেছে নিতেই হবে, মেয়েটাকে স্কুলে যেতেই হবে। তাই তখন যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সেই সাহায্যটা গ্রহণ করতে তো কোথাও কোনো লজ্জা একদম নেই, একদম ঠিক ঠিক। আমরা জানতে পারছি, বুঝতে পারছি এই যে জীবন একই রকম ভাবে তো চলে না, কিন্তু এই কঠিনতার মোকাবিলা তুমি করেছো এবং মেয়ে তোমার মানুষ হয়েছে, এবং তুমি সঙ্গীতটাকে কিন্তু এখনো ধরে রেখেছো, এখনো লড়াই করছি, এভাবেই থাকো, শিল্পে থাকো, সৃজনে থাকো। কিন্তু একটা ছোট্ট খেলা আছে এই মুহূর্তে তোমার সঙ্গে, যেটা তোমাকে আরেকটু গভীর করে জানার জন্য। তোমার একটু এই গুরুগম্ভীর ব্যাপারটার থেকে আমরা একটু বেরিয়ে তোমার মধ্যে আরেকটু প্রবেশ করি। একদম। জানতে চাইবো টুকটুক দি, তোমার প্রিয় ঋতু? বর্ষা। শিল্পী মাত্রই বোধহয় বর্ষাই পছন্দ। তোমার প্রিয় শহর? গুয়াহাটি। গুয়াহাটি প্রিয় শহর। নিজের শহর। এবারে যদি বলি দুজনের নাম, পণ্ডিত বরে গুলাম আলী এবং গিরিজা দেবী, তুমি কাকে মানে গ্রহণ করবে? দুজনেই প্রচন্ডভাবে সেই মাপের শিল্পী। গিরিজা দেবী। গিরিজা দেবী, আচ্ছা। এবারে যদি জিজ্ঞেস করি তোমার প্রিয় স্বপ্ন, কোনো স্বপ্ন এখনো কি দেখো? নিশ্চয়ই দেখি স্বপ্ন, আমার গান তো অবশ্যই আছে, আর গানের সাথে সাথে আমার স্বপ্ন আমার মেয়েকে যেন ঠাকুরের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে মেয়েও যেন ভালো করে মানুষ হতে পারে, দাঁড়াতে পারে। অনেক অনেক শুভেচ্ছা রইল ওর জন্য, এবং তোমার শিল্প জীবনের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। যেতে যেতে আমরা জানতে চাইবো যে দর্শক বন্ধুদের তুমি কি বলতে চাইবে? দর্শক বন্ধুদের এটাই বলবো যে মানুষের জীবনে কখন বিপর্যয় ঘটে আসে কেউ বলতে পারবে না, এই জন্য নিজেকে সবসময় প্রিপেয়ার রাখাটাই দরকার, যেভাবে হোক। তখন ভেঙে গেলে, আমার সময় তো আমি তো অন্ধের মতন হয়ে গেছিলাম, কিন্তু ভাঙিনি, সেই জন্যই তখন ভেঙে গেলে চলবে না। নানা লোকে নানা কথা বলবে, কিন্তু সেই দিকে না তাকিয়ে নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়াটা, সেটাই একমাত্র মাথায় রেখে চলাটা আমি বলবো। আর একদম একদম তাই, সেটাই আমরা দর্শক বন্ধুদের বলতে চাই যে এই যে বিপদ হয়তো আসবে, কিন্তু বিপদে শুধু রক্ষা করো সেটাই আমরা প্রার্থনা করব না, আমরা প্রার্থনা করব ঈশ্বরের কাছে আমরা যেন আমাদের ভয়কে জয় করতে পারি। দিদি, আজকে তুমি আছো, যেতে যেতে দুটো লাইন জীবনের জন্য। আচ্ছা, তো সাধারণত তো শাস্ত্রীয় সঙ্গীত গাই, তো এখন তো সময় হবেও না বোধহয়, মানে একটু হালকা ছোট্ট করে যদি কিছু করো আমাদের জন্য। সময়ে হারিয়ে যায় চেনা এ শহরটায়, কোথায় মুখ লুকায় চেনা ঠিকানায়, ভেসে ভেসে যায় মন, সরে সরে যায় হাত, কিছু বোবারাত ঘরে আর ফেরে না, কোন চোখে ভাঙে ঘুম, সংসারী সে পুতুল, ভালোবাসা যেন ভুল,
ভাঙা খেলে না, একা 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 তার এক বুক কথা তার, সাজিয়েছে কাটা তার প্রিয় আয়না। বাহ, সময় হারিয়ে যায় চেনা এ শহরটায়, কোথায় মুখ লুকায় চেনা ঠিকানা। কি সুন্দর গাইলে। সত্যি সময়কে আমরা ধরে রাখতে পারি না, সে চেষ্টাও বৃথা, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমাদের তো চলতে হবে। সকলে খুব ভালো থাকুন, দেখা হবে আবারও শিগগিরই। ততক্ষণ সকলকে ভালো রাখুন। আসছি আজকের মতো, নমস্কার।